খাগড়াছড়ির পাহাড়ে নাকি একটা নীরব বিপ্লব ঘটে চলেছে। তো আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখব ঠিক কি এমন ঘটছে যার কারণে বলা হচ্ছে যে ওই অঞ্চলের রাজনৈতিক সমীকরণটাই হয়তো পুরোপুরি বদলে যেতে পারে। হ্যাঁ, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে নীরব বিপ্লব, আর এর শুরুটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এমন একটা দৃশ্য দিয়ে যা ওই এলাকার রাজনীতিতে সচরাচর চোখেই পড়ে না। তো চলুন এই নতুন দৃশ্যটা কি সেটা একটু দেখি। এই বিপ্লবের প্রথম আঁচটা পাওয়া যায় একদম মাঠ পর্যায়ে, একটা একেবারে অন্যরকম প্রচারণার মধ্য দিয়ে। ব্যাপারটা কি দেখুন, প্রথমবারের মতো দেখা যাচ্ছে যে নারীরা একটা ইসলামী রাজনৈতিক দলের হয়ে ঘরে ঘরে যাচ্ছেন। তারা জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে লিফলেট বিলি করছেন। আর শুধু তাই না, তারা পরিবর্তন, শান্তি আর চাঁদাবাজি বন্ধের মতো বিষয়গুলো নিয়ে মানুষের সাথে কথা বলছেন, যুক্তি দিচ্ছেন। সত্যি বলতে ঐতিহ্যের এই যে একটা বড়সড় ব্যতিক্রম, এটাই যেন জানান দিচ্ছে যে খাগড়াছড়ির রাজনীতির হাওয়াটা আসলেই বদলাচ্ছে। এই যে একটা অস্বাভাবিক দৃশ্য, এটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তৈরি করে, তাই না? যে খাগড়াছড়িতে এই যে রাজনৈতিক শিফট, এর পেছনে আসল চালিকা শক্তিটা কি? আচ্ছা, এর উত্তরটা যদি আমরা খুঁজতে যাই, তাহলে সবার আগে নজর দিতে হবে এই প্রচারণার যিনি সেন্টারে আছেন, মানে প্রার্থীর দিকে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, তিনি হলেন অ্যাডভোকেট ইয়াকুব আলী। বলা হচ্ছে এই পুরো পরিবর্তনের স্থপতিই নাকি তিনি। এখন প্রশ্ন হল, কে এই ইয়াকুব আলী? তার পরিচয়টা কি? সোর্স মেটেরিয়াল অনুযায়ী তিনি একজন শিক্ষিত আইনজীবী যার একটা ক্লিন ইমেজ আছে। মানুষ তাকে একজন মার্জিত, বিনয়ী আর ভালো বক্তা হিসেবে চেনে। সবচেয়ে বড় কথা, তিনি আইন বোঝেন এবং আইনকে সম্মান করেন। আর এই গুণটাই, মানে একজন শিক্ষিত পেশাজীবী যিনি আইনের শাসনে বিশ্বাসী, এই বিষয়টা ওই সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করছে। তো তিনি মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন? তার মূল মেসেজটা কিন্তু বেশ পরিষ্কার। তিনি বলছেন বিভেদ নয়, সবাইকে নিয়ে একসাথে চলার কথা। তিনি পাহাড়ি আর বাঙালি দুই সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিচ্ছেন। বলছেন উন্নয়নের কথা, যা হবে সবার জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তিনি শৃঙ্খলা আর স্থিতিশীলতার একটা গ্যারান্টি দিচ্ছেন। এই যে ঐক্য আর নিরাপত্তার বার্তা, এটাই তাকে ওই অঞ্চলের রাজনীতিতে একটা সেফ অপশন বা নিরাপদ পছন্দ হিসেবে তুলে ধরছে। আচ্ছা, একজন ভালো প্রার্থী তো হলো, কিন্তু শুধু একজন শক্তিশালী প্রার্থী থাকলেই কি চলে? জেতার জন্য তো একটা ভালো স্ট্র্যাটেজিও লাগে, তাই না? তো এই প্রচারণার সাফল্যের পেছনে আসল কৌশলটা কি ছিল, চলুন সেটাই দেখি। এখানেই আসছে জামায়াতের বিচক্ষণ কৌশলের ব্যাপারটা। দেখা যাচ্ছে তাদের পুরো ক্যাম্পেইনটা ছিল খুবই গোছানো আর সুশৃঙ্খল। তাদের কৌশলের প্রথম দিকটাই ছিল ভিজুয়াল ডমিনেন্স, বা চোখে পড়ার মতো আধিপত্য। পুরো এলাকার সাদা-কালো ব্যানারে এমনভাবে ছেয়ে ফেলা হয়েছে যে এটা ভোটারদের মনে একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে। মানে একটা ফিলিং তৈরি করছে যে এদের জয়টা যেন নিশ্চিত। আর এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আপনি তাদের প্রতিপক্ষের সাথে একটা তুলনা করবেন। একদিকে দেখুন জামায়াত তাদের প্রচারণায় ১০০% ফোকাসড, গোছানো আর তাদের বার্তাটাও ঐক্যবদ্ধ। অন্যদিকে তাদের বিরোধীরা অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত, বিভক্ত, এমনকি সিদ্ধান্তহীনতায় ভুগছে। মানে একদিকে চরম শৃঙ্খলা, অন্যদিকে চরম বিশৃঙ্খলা। তাদের কৌশলটা যে শুধু গোছানো ছিল তাই না, এটা ছিল ডেটা ড্রিভেন বা তথ্য নির্ভর। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। তারা কিন্তু প্রথমে এক মিত্র প্রার্থীকে সমর্থন করার কথা ভাবছিল, কিন্তু তার আগে তারা একটা নিজস্ব গোপন জরিপ চালায়। আর সেই জরিপের ডেটা যখন সামনে আসে, তখন তারা রাজনৈতিক জোটের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়। আর ঠিক তখনই তারা সব হিসেব উল্টে দিয়ে নিজেদের প্রার্থী হিসেবে ইয়াকুব আলীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেয়। আর সেই জরিপের ফলাফলটা ছিল এক কথায় চমকে দেওয়ার মতো। তাদের ডেটা বলছিল ইয়াকুব আলীকে প্রার্থী করলে জয়ের সম্ভাবনা ৯০%। অন্যদিকে তাদের যে মিত্র প্রার্থী ছিল তাকে সমর্থন করলে জয়ের সম্ভাবনা প্রায় ০%। তো ডিসিশনটা কিন্তু তখন খুবই সহজ হয়ে গিয়েছিল। তো এই যে প্রার্থী বাছাই আর বিচক্ষণ কৌশল, এটার ফল কি হলো? এটার ফল দেখা গেল একেবারে মাঠে তৈরি হলো জনসমর্থনের এক বিশাল স্রোত। সোর্স মেটেরিয়ালে একটা দারুণ কথা বলা হয়েছে যে মিছিলগুলো জনস্রোতের মতো, যা পাহাড়ি রাস্তা দিয়ে বয়ে চলেছে।
এই যে বিশাল বিশাল র্যালি আর মিছিল, এটাই আসলে প্রমাণ করে যে তাদের সাপোর্টার বেস শুধু বড়ই না, অনেক বেশি মোটিভেটেড বা অনুপ্রাণিত। তবে এই যে শক্তির এত বড় প্রদর্শনী, এর কিন্তু একটা ডাবল উদ্দেশ্য আছে। একদিকে এটা যেমন নিজেদের সমর্থকদের মনোবল চাঙ্গা করছে, তাদের মধ্যে আস্থা তৈরি করছে, ঠিক তেমনি অন্যদিকে এটা রাজনৈতিক প্রতিপক্ষকে একরকম ভয় দেখাচ্ছে বা তাদের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। তো এই সব কিছু মিলিয়ে ক্যান্ডিডেট, স্ট্র্যাটেজি আর জনগণের রেসপন্স, এই সব কিছুর ওপর ভিত্তি করে ভোটের চূড়ান্ত পূর্বাভাসটা কী দাঁড়ায়, চলুন শেষ অংশটা দেখে নেওয়া যাক। যদি আমরা পুরো ব্যাপারটা একবার এক নজরে দেখি, তাহলে কি পাচ্ছি? একটা অভূতপূর্ব নারী প্রচারণা, একজন ক্লিন ইমেজের প্রার্থী, একটা ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি, চোখে পড়ার মতো জনসমর্থন, আর তার সাথে একটা দুর্বল আর বিভক্ত বিরোধী পক্ষ। যখন এতগুলো ফ্যাক্টর একসাথে কাজ করে, তখন ফলাফলটা কিন্তু একটাই দিকেই ইঙ্গিত করে, আর সেটা হলো বিজয়। আর তাই এই বিশ্লেষণটার শেষ কথা বা উপসংহারটা বেশ জোরালো। এখানে বলা হচ্ছে, অ্যাডভোকেট ইয়াকুব আলীর বিজয়টা এখন আর শুধু একটা সম্ভাবনা না, এটা প্রায় একটা পরিসংখ্যানগত বাস্তবতা। মানে পুরো ক্যাম্পেইনটা এমনভাবে সাজানো হয়েছে যে এর লজিক্যাল আউটকাম বা যৌক্তিক ফলাফলই হলো জয়। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা ব্যালেট বিপ্লবের দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, 12ই ফেব্রুয়ারি ভোটের দিন কি পাহাড়ে সত্যিই সেই বিপ্লবটা ঘটবে? উত্তরটা ভবিষ্যতের হাতেই তোলা থাকলো।